ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের গ্রামার কোশ্চেনগুলো এসএলএসটি ইংলিশে এসেছিল 2016 সালে এবং 2024 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত কোশ্চেনগুলোকে আমি অলরেডি একটা ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলো ক্যাটেগরিক্যালি আমি দেখিয়েছিলাম, সেটার সলভড অ্যান্সার তোমরা এখানে আজকে ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই পুরো কোশ্চেনগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ আজকে অ্যানালিসিস করব এবং তোমরা খুব ভালোভাবে অনেক কিছু নতুন আইডিয়া কনসেপ্ট অনেক চ্যাপ্টার থেকে নতুন নতুন কনসেপ্টও জানতে পারবে। তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অনেক কিছু শিখবে এবং আগামী আপকামিং যে এক্সাম হতে চলেছে এসএলএসটি, সেখানে অনেক বেশি লাভবান হবে। তো যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আপকামিং যে সমস্ত ভিডিওগুলো গ্রামার বেসড বা টেক্সট বেসড ভিডিও দেবো সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কি ধরনের ভিডিও আমি আপকামিং টাইমে মানে নেক্সট টাইম দেবো, বিশেষ করে গ্রামারের কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের সমস্যা হচ্ছে বেশি, যেগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে সুবিধা হবে। আর টেক্সট বিশেষ করে 9, 10 এবং 11, 12 যে কোনো টেক্সচুয়াল এমসিকিউ আমি কিন্তু প্র্যাকটিস করাবো এবং তোমরা ক্লাস পাবে। সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আপকামিং সমস্ত ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আমরা বেশি দেরি না করে আমরা এখানে শুরু করে দিই। আমরা চ্যাপ্টার 1 এখানে দেখতেই পাচ্ছ যে 2016 এবং 2024 দুটোর মানে এসএলএসটি পরীক্ষার কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়েছি। এই সমস্ত কোশ্চেনগুলো আগের ভিডিওতে দিয়েছে। আজকে শুধু আমি কি করব দেখো, আজকে আমি এই প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিন্তু কোন বছর পরীক্ষা এসেছিল, সেই কোশ্চেনটা কোন বছর কোন পরীক্ষা এসেছিল সবগুলো লেখা আছে। আমি বারবার করে কিন্তু এই এই কোন সালে এসছে বা কোন এক্সামে এসছে এটা আমি বারবার করে মেনশন করব না, তোমরা দেখে নেবে, টাইম নষ্ট যেন না হয়। তার জন্য একদিক থেকে আমি অনলি কোশ্চেন পড়বো, উত্তর বলবো, কোন অ্যান্সারটা হলো কেন হলো না, অন্যগুলো যেগুলো কনসেপ্ট আছে যেগুলো বলা সেগুলো আমি বলবো, চলে যাবো। ঠিক আছে, আর এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা যেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, রিকোয়েস্ট পাঠিয়ে রাখো, তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে, জয়েন হবে, তারপরে তোমাদের পিডিএফ কিন্তু অ্যান্সার সহ পিডিএফ পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, এটা তো চলো এবার আমরা দেখি যে কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে নাউন বেসড কোশ্চেন, জেন্ডার থেকে দুটো কোশ্চেন এসেছিল। দ্য ওয়ার্ড অপোজিট টু ডাক, এই ডাক শব্দটার অপোজিট কি বলেছে, অপোজিট জেন্ডার মেনশন করেনি, অপোজিট টু ডাক ইন জেন্ডার। তোমাকে বলছে না ডাক ওয়ার্ডটা ম্যাসকুলিন না ফেমিনাইন, তোমাকে ডাকের অপোজিট বের করতে হবে। তো সিম্পল, ডাকের অপোজিট কি, ডাকের অপোজিট, ডাক শব্দটা ফেমিনাইনও হতে পারে ম্যাসকুলিনও হতে পারে। ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু দুই রকম ভাবে ইউজ হয়, কিন্তু জেনারেলি যখন তোমাকে এর অপোজিট জিজ্ঞেস করবে কিনা তখন পার্টিকুলারলি এই ব্রেক হয়ে যাবে এর অপোজিট জেন্ডার, ব্রেক হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার হি ডাকা অনেকে করবে, এটা উত্তর হবে না, ব্রেক হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেন, পেয়ার 1 হিন্দ এন্ড স্টাক। দেখো পেয়ার 1, 2, 3 তিনটে পেয়ার দিয়েছে এখানে এবং কোশ্চেনটা এসেছিল দেখো যে তিনটে পেয়ার দিয়েছে, জেন্ডার বেসড কোশ্চেন। তিনটে পেয়ারের মধ্যে একটা মানে বলছে ইন রিলেশন টু ম্যাসকুলিন ফেমিনাইন, মানে প্রথমেরটা ম্যাসকুলিন হবে পরেরটা ফেমিনাইন হবে, এই রিলেশনে এই তিনটে পেয়ারের মধ্যে কোনটা কোনটা কারেক্ট। ঠিক আছে, স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো এই তিনটের মধ্যে যদি আমরা দেখি যে হিন্দ এবং স্ট্যাক এরা কিন্তু অপোজিট, কিন্তু একটা সমস্যা হচ্ছে হিন্দ হচ্ছে ফেমিনাইন জেন্ডার, হিন্দ হচ্ছে কি ফেমিনাইন, আর স্ট্যাক হচ্ছে ম্যাসকুলিন। বোর হচ্ছে ম্যাসকুলিন, সো হচ্ছে ফেমিনাইন, কল্ট হচ্ছে ম্যাসকুলিন, ফেলি হচ্ছে ফেমিনাইন। তার মানে এই তোমার পেয়ার 2 এবং 3 এই দুটো কারেক্ট আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি পেয়ার 1টা কিন্তু রং আছে। ঠিক আছে, এটা ফেমিনাইন হয়ে গেছে, এটা ম্যাসকুলিন হয়ে গেছে। আমাদের বলেছে কি এখানে ম্যাসকুলিন এবং ফেমিনাইন, তাহলে এই দুটোকে আমাকে মানে যেরকম জিজ্ঞেস করেছে সে ডিরেকশন মেনটেন করে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল পেয়ার 2 and 3 আর কারেক্ট। কোথায় আছে দেখবো আমরা, অনলি পেয়ার 2 and পেয়ার 3 আর কারেক্ট, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, এরকম ভাবে তোমাদের এই অ্যানালিসিস গুলো খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, দেখো কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাদের বলেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম সহ তোমাদের যেটা হচ্ছে যে প্যারোনিম, হোমোফোন, হোমোনিম এই ওয়ার্ডগুলোর ভোকাবুলারি কনটেক্সট অনুযায়ী মিনিং জানতে হয়। তো এখানে বলছে ফিল ইন দ্য কারেক্ট fill in with the correct option. The importance of caring for road safety has been dash again and again. মানে রোড সেফটির যে ইম্পর্টেন্স সেটাকে কেয়ার করার জন্য ইম্পর্টেন্সটাকে বারবার করে কি করা উচিত, ট্রেস্ট করা উচিত, চিহ্নিত করা উচিত বা ড্র করা উচিত। স্ট্রেসড মানে জোর দেওয়া উচিত, মানে এমফাসাইজ করা উচিত, না স্ট্রেন্ড মানে সেটাকে তোমাকে দাগ দেওয়া উচিত। বা এই স্ট্রেন্ড শব্দটার মানে কিন্তু স্ট্রেস ওয়ার্ড হিসেবে ইউজ করি, কিন্তু এখানে যখন আমরা কনটেক্সট অনুযায়ী দেখবো তখন কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে তোমার বি। ঠিক আছে, আর স্ট্রাইক মানে হচ্ছে
স্ট্রাইক মানে আঘাত করা বা আন্দোলন করা, এরকম বিভিন্ন রকমের মিনিং এটার আছে কনটেক্সট অনুযায়ী। এখানে আঘাত করা বা সেই সেন্স আমরা নেব না। এখানে কি হবে, এমফ্যাসাইজ, তার মানে এখানে কি করছি আমরা, এমফ্যাসাইজ করব, ঠিক আছে, এমফ্যাসাইজ, এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলো, এই হচ্ছে কারেক্ট। এরকম কারেক্ট অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিলেটেড কোশ্চেন খুব কম আসে, তবে 2016-তে একবার জিজ্ঞেস করেছিল 9-10 এর কোশ্চেনে। নেক্সট যে থার্ড চ্যাপ্টার, সেটা নাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল থেকে দুটো কোশ্চেন এসেছিল, খুব সহজ কোশ্চেন এসেছিল, কিন্তু একটু কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। কি রকম কোশ্চেন এসেছিল দেখো, এখানে বলছে এ অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। কি বলছে, কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। তাহলে তোমরা সবাই জানো অ্যাপেলের বিগিনিং যে ইনিশিয়াল সাউন্ড, সেটা এ এর মতো উচ্চারণ হয়, ভাউল সাউন্ড। তোমরা যদি ফোনিম পড়ো তাহলে লিঙ্গুইস্টিক বা ফোনিম যদি পড়ো তাহলে বুঝে যাবে, ঠিক আছে, ফনেটিক্সের। অ্যাপেলের বিগিনিং সাউন্ড, ইনিশিয়াল সাউন্ড আছে এর মতো, এ মানে এরকম হয় এ, ঠিক আছে। আর এ এর উচ্চারণ যদি ভাউলের মতো হয় তাহলে কি শুরু হবে, কি এন দিয়ে শুরু হবে। তার মানে অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এবার ব্যাপারটা হচ্ছে অনেকেই তাড়াহুড়ো করে, এখানেও অ্যান আছে, এটা উত্তর ভুল ঠিক করে দেবে। কিন্তু কি দেখো, অ্যান অ্যাপেল এ ডে কিপ, এখানে কিপ ভার্বের সঙ্গে এস যুক্ত নেই, এখানে দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, মানে সাবজেক্ট যখন আমার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বকেও থার্ড পারসন সিঙ্গুলার করতে হবে ভাই। তার মানে এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঝটপট করে উত্তর করতে গিয়ে দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে। সুতরাং এটা হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসা, এটা নিজে থেকে দেখে নেবে, আমি বারবার করে বলবো না, টাইম নষ্ট হবে, ঠিক আছে। দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, নিচে একটা সেন্টেন্স দিয়েছে, এটা ইনকারেক্ট, পিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অপশন। হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। দেখো মানে কি ধরনের কোশ্চেন দিয়েছে। এবার ইংলিশ গ্রামার পড়াতে হলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতে হলে আমাদের প্রথমেই জানতে হয় ইংলিশ ওয়ার্ডটার ভ্যারিয়াস ইউজেস, ঠিক আছে। তো ইংলিশ যখন শুধু ইউজ হয় তখন সেটা একটা ভাষাকে বোঝায়, কিন্তু যখন দা ইংলিশ বলবো না, দা ইংলিশ বলবো, তখন একটা নেশন বা ওই ইনহ্যাবিটেন্টস অফ দ্য কান্ট্রি, ইংল্যান্ডের যারা ইনহ্যাবিটেন্টস যেখানকার, তাদেরকে বোঝাবো, বা রেসকে বোঝাবো, পিপল অফ দ্য কান্ট্রিকে বোঝাবো। তো এখানে দেখো হি ক্যান স্পিক, সে বলতে পারে কি, মানে মানুষকে বলতে পারে, ওখানকার ইংরেজদেরকে বলতে পারে, এরকম না। হি ক্যান স্পিক ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশটা যখন ল্যাঙ্গুয়েজ হবে তখন দা আর্টিকেল হবে না। ফ্লুয়েন্টলি লাইক, কাদের মতো করে, লাইক দা ইংলিশ। এখানে লাইকতে, এই লাইক ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ কি বলো, কমেন্ট করে জানাও, লাইক ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ কি, যে বলতে পারবে তারা বলবো যে হ্যাঁ জানো অনেক কিছু, হ্যাঁ ইংলিশ গ্রামারের। এই লাইকের পার্টস অফ স্পিচ বলবে। যাই হোক, এবার চলে এসো এখানে ইংলিশ, এই ইংলিশটা লাইক ইংলিশ, তো ইংলিশ ভাষার মতো না, অ্যাকচুয়ালি ইংরেজদের মতো। তার মানে যখন ইংরেজদের মতো তখন এখানে দা আর্টিকেল আমাকে ইনসার্ট করতে হবে। তার কারেক্ট অ্যান্সার কি হলো, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ হবে না, এটা ভুল হয়ে গেল। হি ক্যান টক ইংলিশ হবে না, ঠিক আছে। হি ক্যান স্পিক দা ইংলিশ তো হবেই না, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দা ইংলিশ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমাদেরকে অ্যান্সার এলিমিনেট করে, অপশন এলিমিনেট করে অ্যান্সার করা শিখতে হবে। যে যত বেশি অপশন এলিমিনেট করে অ্যান্সার করতে পারবে না, তার অ্যাকিউরেসি লেভেলটা তত বেশি মানে বাড়বে, এবং মানে তোমার হচ্ছে অ্যাকিউরেট হবে অ্যান্সারটা, ঠিক আছে। তার জন্য অপশন এলিমিনেট করা শিখতে হবে, বারবার করে তোমাদের এটা শেখাই আমি। নেক্সট হচ্ছে প্রিপোজিশন থেকে কোশ্চেন। প্রিপোজিশন থেকে 6খানা কোশ্চেন এসছে। প্রিপোজিশন থেকে আমি ক্লাস দেবো, আর্টিকেল থেকে ক্লাস দেবো। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, আমি আপকামিং ক্লাস কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেবো, অসাধারণ ক্লাস দেবো, কিছু নতুন স্ট্র্যাটেজি আমি দেবো, ঠিক আছে। যেই স্ট্র্যাটেজিগুলো তোমরা ফলো করলে অল্প সময়ে ফিক্সড প্রিপোজিশন খুব দারুণভাবে মনে রাখতে পারবে। এই নেক্সট ক্লাস টাইম দিতে চলেছি ওটা, ঠিক আছে। তো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, যারা নোটিফিকেশনটা পেয়ে যাও। দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং। এবার দেখো, ড্রিমের পরে ড্রিম অফ, ড্রিমের পরে আমরা অফ প্রিপোজিশন বসি, এখানে আর কি শিখবে বলো। তাহলে ড্রিম অফ প্রিপোজিশন হয়ে গেল, ফিক্সড প্রিপোজিশন তোমার মুখস্থ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করাবো, অটোমেটিক হয়ে যাবে। ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি কেম টু মি, হি কেম টু মিট মি ড্যাশ এসপ্ল্যানেড। এই কোশ্চেনটা ভালো। এই এসপ্ল্যানেড হচ্ছে একটা, আমাদের কলকাতায় দেখবে মেট্রো স্টেশন আছে, তো এটা একটা একটা পয়েন্ট অফ প্লেস, মানে স্মল প্লেসকে বোঝায়, একটা নেম অফ স্মল প্লেস। কলকাতা বড় সিটির মধ্যে একটা স্মল প্লেস অথবা পয়েন্ট অফ প্লেসকে ইন্ডিকেট করে, পয়েন্টকে ইন্ডিকেট করে বড় প্লেসের মধ্যে। তো যখনই কোনো তোমার টাইম প্লেস এগুলো পয়েন্টকে সিগনিফাই করবে, তখন তার আগে এক প্রিপোজিশন নেবো। যদি বড় জায়গার নাম হতো তাহলে ইন নিতাম। এটা একদম বেসিক প্রিপোজিশন থেকে কোশ্চেনটা দিয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখো, ইংলিশ, ইন ইংলিশ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট ক্যান অফেন বি রিপজিশনড উইথ। দারুণ কোশ্চেন, অসাধারণ কোশ্চেন, আমার খুব ভালো লেগেছে। মানে এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছে, মানে বলতে চাইছে যখন অবজেক্ট ইনডাইরেক্ট হতে পারে, ডাইরেক্ট হতে পারে, কিন্তু যদি ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, মানে যেগুলো ডাইট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বগুলোর ক্ষেত্রে, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কোন কোন প্রিপোজিশনের পর সেগুলোকে আমরা লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি, টু দিয়ে লিখতে পারি, ফর দিয়ে লিখতে পারি। এখানে দুটো অপশন দিয়েছে, কিন্তু এগুলো ছাড়া তোমাকে জানতে হবে। অফ দিয়ে লিখতে পারি, অফ, তারপরে ধরে নাও যে অন, ঠিক আছে, অ্যাবাউট। এই এই প্রিপোজিশনগুলোর পরেও আমরা লিখতে পারি উইথ, উইথ হয় না, উইথ হয় না, উইথ হবে না, ঠিক আছে। অন, অফ, তারপরে টু, ফর, এই প্রিপোজিশনগুলো লিখে নাও।
এগুলোর পরে কিন্তু আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে লিখতে পারি। কিভাবে লিখতে পারি এখানে তো ভাই অত বেশি এক্সাম্পল দেওয়া যাবে না, কারণ অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, আমি যখন ক্লাস করাবো ডিটেলে তখন এগুলো অবশ্যই আমি বলবো। নেক্সট কোশ্চেন দেখো 4 নাম্বার, আই ডু নট ওয়ান্ট এ ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড ট্রান্সলেশন। এটা অনেকে মুখস্থ করে, মানে ওয়ার্ড ফর ওয়ার্ড বলবে, তোমরা তো সবাই জানো, কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড বলো কেন? ওয়াই ডু উই ইউজ দ্য ওয়ার্ড ফর এট দ্যাট প্লেস? তো এখানে আমরা কেন ফর ইউজ করবো? দেখো, ট্রান্সলেশন যখন করি না, এই ফরওয়ার্ডটা, ফর প্রিপোজিশনটা কিন্তু সাবস্টিটিউশনের জন্য ইউজ করা হয়। কিসের জন্য? সাবস্টিটিউট, মানে কোন একটা জিনিসকে অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট, সমান যখন বোঝাবে, ইকুয়াল টু সামথিং অর সামওয়ান, তখন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাবস্টিটিউট ধরা হয়। তো ওই সাবস্টিটিউট এই শব্দটার পরেও কিন্তু ফর প্রিপোজিশন বসে, সাবস্টিটিউট ফর। তো এখানে ওয়ার্ড আমি যখন ট্রান্সলেট করছি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ বা যে কোনো ভাষা থেকে, তো যে ওয়ার্ডটার জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করছে, মানে সাবস্টিটিউট, একটা ওয়ার্ড অন্য একটা ওয়ার্ডের জন্য সাবস্টিটিউট হিসেবে ইউজ করছে, বুঝতে পেরেছো? তার জন্য এখানে ফর প্রিপোজিশন ইউজ করছে। তার জন্য তোমরা কোনো কেনাকাটির ক্ষেত্রে বাই সামথিং ফর 10 রুপিস এ কিলো, মানে কোনো কিছু 1 কেজিতে 10 রুপিস, তো 1 কেজির জিনিসগুলোর পরিমাণ আর 10 রুপিস এটা ইকুয়াল ধরা হয়, সাবস্টিটিউট করা হয়। তার জন্য কোনো কিছু কেনার মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু ফর প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে, এইভাবে। তো এগুলো একটু শিখতে হবে, এগুলো বেসিক প্রিপোজিশন পড়ার সময় এগুলো কিন্তু শিখতে হয়। নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এটা খুব দারুণ কোশ্চেন, অনেকে ভুল করেছিল, বুঝতে পারেনি যে এটা রিকমেন্ডের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, কেন এটা যা বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি রিকমেন্ড এই ভার্বটাকে যখন আমি ট্রানজিটিভ হিসেবে ইউজ করব, ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু ডিরেক্টলি অবজেক্ট বসবে। এখানে নিউ এডিশন, এটা হচ্ছে অবজেক্ট, নিউ এডিশন অফ দ্য টেক্সট, টোটাল ফ্রেজটা হচ্ছে এখানে অবজেক্ট আর কি। তো টিচার রিকমেন্ড করেছে কি, হোয়াট ডিড দ্য টিচার রিকমেন্ড, টিচার রিকমেন্ড করেছিল কি, যদি কোশ্চেন করে তাহলে এটা উত্তর হিসেবে পেয়ে যাচ্ছে, এটা কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে। তখন কিন্তু এখানে নো প্রিপোজিশন ইজ ইউজ বিফোর দ্য অবজেক্ট, সো এইখানে রিকমেন্ডের পরে নো অবজেক্ট হবে, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ হবে, নো প্রিপোজিশন, টুও হবে না ফরও হবে না, ঠিক আছে। 6 নাম্বার দেখো, আর টু এবং ফরের ব্যবহারটা হয় কখন, দেখো, অবজেক্ট দেবে, অবজেক্টের পরে যদি কোনো একজন ব্যক্তিকে ইন্ডিকেট করে কার প্রতি, তখন টু হবে, আবার কোনো কিছুর জন্য পারপাস বোঝালে তখন ফর হয়, ঠিক আছে। তো ওই ব্যবহার এখানে ওই সেন্সটা কিন্তু দিচ্ছে না, এই মানে এক্সট্রা সেন্টেন্স নেই আর কি। 6 নাম্বার কোশ্চেন দেখো, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স। বিফোর শোয়িং হিজ ট্রিক দ্য ম্যাজিশিয়ান আস্কড দ্য বয়, কি বলেছিল, থিঙ্ক ড্যাশ অ্যান, এবার দেখো থিঙ্কের পরে একটা আমরা কমন প্রিপোজিশন ইউজ করি, মানে ফিক্সড প্রিপোজিশন, থিঙ্ক ড্যাশ অ্যান ইভেন নাম্বার ইন ইওর মাইন্ড এন্ড ডোন্ট ডিসক্লোজ ইট, ম্যাজিশিয়ানরা বলে। তো থিঙ্কের পরে অফ প্রিপোজিশন ইউজ করি, তো কারেক্ট আনসার হয়ে গেল অফ। নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে অবজেক্ট, দারুণ একটা চ্যাপ্টার, এখান থেকে 3টে কোশ্চেন এসেছিল এবং আপকামিং দিনগুলোতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। এবং অবজেক্টের কনসেপ্ট তোমাকে ভয়েস চেঞ্জে হেল্প করবে, প্রিপোজিশনে হেল্প করবে, তারপরে ঠিক আছে বেশ কিছু চ্যাপ্টার যেগুলো আছে অবজেক্ট রিলেটেড সেগুলোতে কিন্তু তোমাকে হেল্প করবে অ্যান্সার করতে। তো অবজেক্ট বিষয়টা দিয়ে আমি কিন্তু একটা ক্লাস দেবো, যত রকমের টাইপের অবজেক্ট আছে আমি একটা মানে তোমাদের ক্লাস দেবো, এবং কিছু কোশ্চেনও প্র্যাকটিস করাবো। সাবস্ক্রাইব করে রাখো জাস্ট, ঠিক আছে, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো নেক্সট কোশ্চেন, অবজেক্ট থেকে 3টে, হি ডায়েড এ মিজারেবল ডেথ। দেখো এই ডায়েড ভার্ব, আর এখানে মারা গেছিল কি, ডেথ, নাউন ইউজ করেছে, মানে এই ভার্ব এবং নাউনের এই যে সেম অরিজিন, সেম ডিরাইভেশনাল অরিজিন যখন হয়, সেম ওয়ার্ড থেকে, সেম সোর্স থেকে যখন অরিজিন হয়, এটিমোলজিক্যাল সোর্স অফ দ্য ওয়ার্ড যখন সেম হয় ডিরাইভেশন, তখন এই নাউনটাকে আর এই ভার্বটাকে কি বলা হয়, কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট বলা হয়। যে ভার্ব এবং নাউন সেম ওয়ার্ড থেকে আসছে, ভার্ব এবং অবজেক্ট দুটোকে আমরা কগনেট নামটা দিয়ে আইডেন্টিফাই করি। তো এখানে যেহেতু ডেথ ওয়ার্ডটাকে জিজ্ঞেস করেছে, তার মানে কগনেট অবজেক্ট হয়ে গেল। যদি তোমাকে ডাইড শব্দটা জিজ্ঞেস করতো তাহলে এটা কগনেট ভার্ব হয়ে যেত, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন দেখো, ইন ইংলিশ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট ক্যান অফেন বি রিপোজিশনড উইথ, ওই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, টু ফর হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, fill in the blanks in the following sentence to make it a correct statement of the stated grammatical rule. Since the object of a verb in the active voice, দেখো যখন object of a verb in an active voice becomes the subject of the passive form, it follows that only dash verbs can be used in the passive voice since dash verbs have no object. কোন ভার্বের অবজেক্ট থাকে না আর কোন ভার্বের অবজেক্ট থাকে, একদম সিম্পল কোশ্চেন। মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করি তখন কি রকম ভাবে মানে চেঞ্জ করি, একদম বেসিক কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে ভয়েস চেঞ্জের, যে অবজেক্ট রিলেটেড, ভয়েস চেঞ্জ রিলেটেড। তাহলে এখানে আমরা কি করব, দ্যাট অনলি ট্রানজিটিভ ভার্বস ক্যান বি ইউজড ইন দ্য প্যাসিভ ভয়েস সিন্স ইনট্রানজিটিভ ভার্বস
হ্যাভ নো অবজেক্ট, তার মানে অ্যান্সার হয়ে গেল ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এরকম ভাবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে এবং তোমাকে কারেক্ট অ্যান্সারটা এলিমিনেট করে করতে হবে। এবার দেখো নেক্সট চ্যাপ্টার, যেটা কোশ্চেন নাম্বার মানে নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 6, কারেক্ট ভার্ব ফর্ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ 14টা কোশ্চেন এসছে, ভালো করে কোশ্চেন গুলো লক্ষ্য করো। বলছে 1 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সাম পিপল ড্যাশ এ পেকুলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ। তোমরা জানো ইনসোমনিয়া, ওই ইনসোমনিয়া বলছে মানে সোমনাম্বুলিজম, ওই লেডি ম্যাকবেথের হয়েছিল আর কি, ঘুমের মধ্যে হাঁটে, সোমনাম্বুলিজম। হ্যাঁ, তো সাম পিপল, দেখো সাম পিপল সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? সাম পিপল হ্যাভ এ পেকুলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ। কারেক্ট আনসার হলো হ্যাড, সিঙ্গুলার হবে না, হ্যাড প্লুরাল ফর্মে। ও হ্যাড মানে কি আগে ছিল? এটা না, এটা পাস্ট টেন্সে বাউন্ড করলে হবে না, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখতে হবে। কেন? এটা সব সময় কিন্তু হয়, ফিউচারও হতে পারে, ওর জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট। ওর জন্য টেন্সের যে ক্লাসটা দেখিয়েছিলাম ওটা খুব ভালো করে দেখবে। এই কোশ্চেনের অ্যান্সার করতে টেন্সের ক্লাসটা, কনসেপ্টটা খুব হেল্প করবে। আমি অলরেডি আপলোড করেছি টেন্সের যে কখন ইনডিফিনাইট টেন্স হয়, কেন হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, সব একদম দারুণ থিওরি এক্সপ্লেন করে দিয়েছি। হ্যাভ বিন হবে না কেন? এখানে বিভার দিয়েছে, বিভার দিলে পারে এটা কিন্তু সেন্সটা তোমার চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো এখানে, যে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ ডাউন ফর এ হোয়াইল। দেখো অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, দেখো এইখানে এগুলো জানার জন্য সিকোয়েন্স অফ ভার্ব পড়তে হয়। SEQU, সিকোয়েন্স অফ টেন্স অথবা সেন্টেন্স যাই বলবে, এই সিকোয়েন্স অফ টেন্স খুব ভালো করে বুঝতে হয়। কি যে একটা যদি মানে তোমার হচ্ছে টেন্সের একটা সেন্টেন্সের মধ্যে মোর দ্যান ওয়ান ক্লজ থাকে, তাহলে মেন ক্লজ যেরকম যে পাস্ট টেন্সে থাকলে পারে সাবঅর্ডিনেট ক্লজকে পাস্ট টেন্সে করতে হবে। এইরকম যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা তোমাদের ভালো করে বুঝতে হয়। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, দেখো ওয়াজ টায়ার্ড পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হবে। তাহলে এখানে যদি পাস্ট টেন্স হয়, এখানে লেড, লাইড, লাই, লে, লাই ডাউন ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমি শুয়েছিলাম, বিশ্রাম নেওয়া, রেস্ট করা। তাহলে এখানে বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি LIE, লাই মানে পড়ে থাকা বা শুয়ে থাকা বা বিশ্রাম নেওয়া হয়, লাই মানে মিথ্যে কথা বলা হয়। কিন্তু মিথ্যে কথা বলার ক্ষেত্রে যখন পাস্ট হয় তখন লাইড হয়ে যায়, কিন্তু এটা লেকে লাইকে যখন পাস্ট ফর্ম করবো শুয়ে থাকার ক্ষেত্রে তখন লে হয়ে যায় পাস্ট টেন্স। ঠিক আছে, এটা পাস্ট টেন্স, তো এখানে পাস্ট টেন্স লে হয়ে যাবে, আর এটা যেহেতু পাস্ট টেন্স আছে ওয়াজ টায়ার্ড, কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 3 নাম্বার, এগুলো লাইডটা বললাম না, লাইয়ের ইডিটা মিথ্যে কথা বলা হয়ে যাবে। আর এই যে লেড আছে না, এই লে শব্দটা নিজে আবার কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে একটা লে শব্দটা ইউজ করে, যার পাস্ট টেন্স হচ্ছে এই লেড। ঠিক আছে, চলো লেনও হয়। 3 নম্বর দেখো, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকে তোমাকে আর করাবে, আর অমনি উত্তর ভুলে যাবে। এটা একটা বাইবেলের একটা বিখ্যাত কোট, বাইবেলের রেফারেন্স আছে, এবং যেখানে দ্য ওয়েজেস অফ সিন, এই টোটালটাকে সিঙ্গুলার, মানে পাপের সমস্ত কনসিকুয়েন্স গুলোকে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরা হচ্ছে, যার ফলে এখানে দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। আবার দেখো এই ডেথ ওয়ার্ডটা সিঙ্গুলার আছে, ডেথ তো একটাই কনসিকুয়েন্স না, তার জন্য সিঙ্গেল কনসিকুয়েন্সটাই হচ্ছে তোমার সম্পূর্ণ ওয়েজেস মানে রেজাল্ট। পাপ করার রেজাল্ট হচ্ছে কি? ডেথ। তো এখানে সিঙ্গুলার সেন্স নিচ্ছে, তাই উত্তর হয়ে যাবে ইজ হয়ে গেল। 4, মিস্টার রয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, অ্যালং উইথ, টুগেদার উইথ, তোমার হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এই যে ফ্রেজগুলো থাকে, এই ফ্রেজগুলো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হলে এই ফ্রেজগুলোর আগে অর্থাৎ প্রিপোজিশনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেই অনুযায়ী ভার্বের কি নেবে, ভার্বের ফর্ম বসবে। মিস্টার রয় সিঙ্গুলার, অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস এটা প্লুরাল থেকে অনেকে প্লুরাল করে দেবে, আসলে সিঙ্গুলার হবে। মিস্টার রয় ইজ অ্যারাইভিং হিয়ার টুনাইট, এবার মেন ভার্বের আইএনজি যুক্ত আছে মানে ইজ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। টুনাইট বলেছে, ঠিক আছে। এবার ওয়াজ আছে, দেখো টুনাইট যদি হয় আজকে আসছে, ওয়াজ অ্যারাইভিং তো হয় না, গত যদি টুনাইট বলে আজকে তো রাত আসেইনি, এরকম সেন্স চলে আসে যখন বলছে আর কি। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স নেব যখন টু নাইটের এই অ্যাডভার্ব, এই তোমার অ্যাডভার্ব মার্কগুলো থাকবে। ঠিক আছে, এর জন্য কিন্তু টেন্সের ক্লাসে আমি এটা পড়াই যে কিছু কিছু অ্যাডভার্ব আছে যে মার্কগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে কোন কারেক্ট অ্যান্সার হিসেবে কোন ভার্বের ফর্মটা নেবে বা কোন টেন্সটা চুজ করবে। 5 নম্বর কোশ্চেন, 16 আনাজ মানে 16 আনা, বলে না 16 আনায় 1 টাকা হয়, তো 16 আনাজ ড্যাশ 1 রুপি, 16 আনায় 1 টাকা। তো 16 আনাটাকে একটা সিঙ্গেল কোয়ান্টিটি, সিঙ্গেল অ্যামাউন্ট হিসেবে, কোয়ান্টিটি তো না অ্যামাউন্ট হিসেবে ধরছে, তাহলে 16 আনাজ ইজ 1 রুপি, ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকে ভাববে 16 আনাজ, আরে বাবারে তাহলে এটা তো প্লুরাল আছে, আর উত্তর করবে, আর অমনি ভুল হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি যে 4 মাইলস, 4 কিলোমিটার্স, 10 কিলোমিটার্স ড্যাশ এ লং ডিস্টেন্স, ইজ উত্তর হয়ে যাবে, কারণ টোটাল ডিস্টেন্সটাকে একটা সিঙ্গেল ডিস্টেন্স হিসেবে ধরা হচ্ছে
সেটাকে ডিটারমাইন করতে গিয়ে আমাদের যে ডিটারমিনার ইউজ করছে সেটা হয়তো প্লুরাল, কিন্তু নাম্বারটা প্লুরাল, কিন্তু টোটাল সেন্সটা কিন্তু সিঙ্গুলার থেকে যায়। এখানে কারেক্ট অ্যান্সার ইজ হয়ে গেল। বোঝা গেল? এইগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টটা খুব ভালো করে বুঝতে হয়। আমি তো ওটা পড়াবো, তোমাদের ক্লাসও দেবো, আমি সেখান থেকে প্র্যাকটিস। সাবস্ক্রাইব করে রাখো, সব ক্লাস পাবে আর কি। আমি বলছি মানে দেখতেই পাচ্ছ গত এক সপ্তাহ থেকে আমি ক্লাস দিতে শুরু করেছি, আগামী পরীক্ষা আসা পর্যন্ত অনেকগুলো ক্লাস কিন্তু আমি করাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স হি স্যাং এ সুইট সং। সে গিয়েছিল, দেখো এটাও কিন্তু একটা কগনেট অবজেক্টের একটা তোমার হচ্ছে এক্সাম্পল, স্যাং সং, ঠিক আছে? কিন্তু সে গান গিয়েছিল, কি গিয়েছিল? এ সুইট সং। এই যে অংশটা, এটাকে একটা তোমার স্ট্রাকচার অফ সেন্টেন্স, আমি যখন ক্লাস করাই, আমাদের যারা পেইড ব্যাচে ক্লাস করেছো তারা জানো যে এর ক্লাসটা আমি তোমাদের সেন্টেন্সের টাইপ পড়ানোর সময় সেন্টেন্সের স্ট্রাকচার গুলো এরকম ভাবে সব পড়িয়েছিলাম, তাই না? একদম সুন্দর করে ক্লাস দেখেছো আর কি। তো এখানে এই স্ট্রাকচার অফ সেন্টেন্স এটা কি? ভার্ব প্যাটার্ন বলা হয় এটাকে, বলা হয় কি? সেন্টেন্স প্যাটার্ন বা ভার্ব প্যাটার্ন, ঠিক আছে? সেন্টেন্স প্যাটার্ন বা ভার্ব প্যাটার্ন পড়তে হয়। তো এখানে এই সেন্টেন্সের প্যাটার্নটা কোন প্যাটার্নে আছে? তো সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর তারপরে এটাকে অ্যাডজাঙ্ক্ট বলি। উত্তর নিয়েছিল সাবজেক্ট ভার্ব অ্যাডজাঙ্ক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, এটার উত্তর হওয়া উচিত ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা উত্তর কিন্তু হওয়া উচিত। কিন্তু যেটা উত্তর নিয়েছে, যদি মোস্ট প্রমিনেন্ট যদি উত্তর ধরি, মোস্ট রিলিভেন্ট অ্যান্সার, তাহলে কিন্তু এটাই হবে। কারণ এ সুইট সং এটা যখন কগনেট অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা অ্যাডজাঙ্ক্ট হিসেবে মনে করি, ঠিক আছে? তখন এটা আমরা উত্তর হয়ে অ্যাডজাঙ্ক্ট বা তোমার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি, তখন এ হিসেবে অ্যাডজাঙ্ক্ট উত্তর হয়ে গেল। 7 নাম্বার কোশ্চেন দেখো, পেন্ট দ্য হাউস গ্রিন। এবার দেখো এই সেন্টেন্সটা খুব ভালো, দারুণ কোশ্চেন। পেন্ট দ্য হাউস গ্রিন, পেন্ট করতে বলছে, ভার্ব। কি পেন্ট করতে বলছে? দ্য হাউস, অবজেক্ট। এই অবজেক্টটা কেমন, হাউসটা কেমন? গ্রিন। তার মানে এই ভার্বের অবজেক্ট হচ্ছে হাউস, হাউসটা ডেসক্রাইব করছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে গ্রিন। তার মানে এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে গ্রিন, আর অবজেক্টের কমপ্লিমেন্ট গ্রিন থাকলে তখন এই পেন্ট শব্দটাকে বলবো, এই ভার্বটাকে বলবো কি জানো? মনোট্রানজিটিভ ভার্ব বলবো না, ডাইট্রানজিটিভ ভার্ব বলবো না, কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বলবো। অলরেডি তোমাদের অ্যানসারটা এটা হাইলাইট করা আছে, দেখতেই পাচ্ছ। লিঙ্কিং ভার্ব নয় এটা, ঠিক আছে? তার মানে মনোট্রানজিটিভ, সরি, কমপ্লেক্স ট্রানজিটিভ জিনিসটা কি জিনিস? যে সমস্ত ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্টের মানে কমপ্লিমেন্ট থাকবে, সেগুলোকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, হ্যাঁ, তখন ওই ভার্বগুলোকে বলবো কমপ্লেক্স ট্রানজিটিভ। যে ভার্বে দুটো অবজেক্ট থাকে, মানে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, সেটাকে ডাইট্রানজিটিভ। অলরেডি আমি একটু আগে তোমাদের বললাম। মনোট্রানজিটিভ মানে হচ্ছে যে ভার্বের একটা মাত্র মানে অবজেক্ট থাকবে, ঠিক আছে? 8 নাম্বার কোশ্চেন দেখো, বি কেয়ারফুল উইথ গ্লাসওয়্যারস ড্যাশ ব্রেক দেম। গ্লাসওয়্যারস গুলোকে প্রতি খুব সতর্কবান হওয়া, না হলে কি হবে? অন্যথায় ব্রেক দেম, তারা ভেঙে যাবে, মানে যেন তারা ভেঙে না যায়। এটাকে বলা হয় কি জানো? পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট বলা হয়, নেগেটিভ এগ্রিমেন্ট। তোমরা এগুলো শিখেছো কখনো? কেউ শিখায় ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে? তোমাকে দুটো জিনিস শিখতে হবে, নেগেটিভ এগ্রিমেন্ট, পজিটিভ এগ্রিমেন্ট। কখন আমাদের, এবং এই এগ্রিমেন্টটা কি রিলেটেড? ইনভার্সন বলে একটা চ্যাপ্টার শিখতে হয়, ইনভার্সন অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের একটা ইনভার্সন ঘটে। কোন ভার্বের? মেন ভার্বের না অক্সিলারি? অক্সিলারি ভার্বের সবসময় ইনভার্সন ঘটবে। তো এই ক্ষেত্রে বি কেয়ারফুল উইথ গ্লাসওয়্যারস পজিটিভ, এখানে আমরা নেগেটিভ ইনভার্সন করব। তার মানে সো অ্যাজ নট টু, যেন সেগুলো ভেঙে না যায়, সো অ্যাজ নট টু, নেগেটিভ ইনভার্সন। এবার কেন হচ্ছে এগুলো, বেশ কিছু থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট শিখতে হবে তোমাদের, ওগুলো ক্লাসে বলবো আমার পরে। 9 নম্বর কোশ্চেন দেখো, since fishing fleet might have not been so inefficient in limiting their catch to target species, dash more strict in enforcing penalties। কি উত্তর হবে? তাহলে এখানে আমরা সিন্স দিয়ে শুরু হচ্ছে। এখানে অপশনগুলো দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাড বিন, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড, এখানে ইফ দিয়েছে। সিন্সের সঙ্গে ইফ কবে থেকে এরা কোপেয়ার করে সেটা আমার জানা নেই। হ্যাড দ্য গভর্নমেন্ট বিন, দেখো দ্য গভর্নমেন্ট হ্যাড বিন আর হ্যাড দ্য গভর্নমেন্ট বিন, এখানে কি একটাকে বললাম ইনভার্সন, এই ইনভার্সন জিনিসটা এখানে দিয়েছে অপশনে। ইফ তো হবেই না, যাবেই না মিনিং এ। এবার দেখো তাহলে ইনভার্সন করব কি করব না? এই সিন্স দিয়ে ভাই শুরু হলে, সিন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হলে আমরা কখনো ইনভার্সন করি না। স্কেয়ারসলি, হার্ডলি, নো সুনার, ঠিক আছে, এইগুলো দিয়ে শুরু হলে, এই অ্যাডভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্স আমরা ইনভার্সন করি। তো এখানে সিন্স দিয়ে শুরু ইনভার্সন করবো না, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ দ্য গভর্নমেন্ট হ্যাড বিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনে প্রথমে এটা অ্যান্সার নিয়েছিল, পরে ওটা কারেক্ট করে এটাকে কেটে দিয়েছিল, এটাই উত্তর হবে, ঠিক আছে? চলো 10 নম্বর কোশ্চেন দেখো, বি কেয়ারফুল উইথ, এটা তো অলরেডি রিপিট হয়ে গেল কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, আই উড রাদার দ্যাট ইউ, দারুণ একটা কনসেপ্ট শেখো এখান থেকে। অনেকে শেখাবে আই উড রাদার দ্যাট ইউ ড্যাশ। এই উড রাদার থাকলে অনেকে তোমাকে শেখাবে উড রাদার এর পরেও অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাই বলবে। এটা ঠিক কথা,
উড রেদার দিয়ে সেন্টেন্স যখন মানে ভার্বের সাবজেক্ট হিসেবে সরি সেন্টেন্সের ভার্ব হিসেবে থাকবে, তখন আমরা কি দেখবো, এখানে ভার্বের বেস ফর্মও হতে পারে, ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, এই দুটো ফর্মে ইউজ হবে, অন্য কোনো ফর্ম কিন্তু ইউজ হবে না সেকেন্ড ক্লজের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা কি দেখো, যখন আই উড রেদার এরপরে যখন এই দ্যাট ইউ এরকম কোনো এক্সট্রা ক্লজ থাকবে না, অর্থাৎ এই যে ইউ সেকেন্ড আলাদা কোনো মানে সাবজেক্ট থাকছে না, এখানে ইউটা আলাদা সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আই, যখন এই সাবজেক্টটা ফার্স্টের ক্লজের সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্টটা ডিফারেন্ট হবে, তখন এখানে অলওয়েজ কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যদি এখানে এই দ্যাট ইউ যদি না থাকতো, আই উড রেদার, তখন কিন্তু এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তার মানে এখানে যদি আই উড রাদার মানে এই উড রাদার আর এখানকার ভার্বের সাবজেক্ট একাই হচ্ছে, তখন কিন্তু এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তার মানে এখন যদি দ্যাট ইউ না থাকতো এখানে, তাহলে এর উত্তর হতো বাই দিস বুক, আই উড রাদার বাই দিস বুক, ঠিক আছে। কিন্তু এখানে কি দিয়েছে, আই উড রাদার দ্যাট ইউ বট দিস বুক, অলরেডি ভার্বের কি বললাম সেকেন্ড ফর্ম হবে, বট হচ্ছে বাইয়ের সেকেন্ড ফর্ম, এটা উত্তর হয়ে গেল কারেক্ট আনসার। কেন হলো, এগুলো আরো বেশি ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম যাবে, আমি জাস্ট দুটো ফর্মুলা বলে দিলাম, মনে রাখবে ব্যাস। 12 নম্বর কোশ্চেন দেখো, আই হ্যাভ সিন দ্য ওল্ড এন্ড দ্য নিউ হাউস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সিনট্যাক্স বেসড কোশ্চেন, এগুলো সিনট্যাক্স বলা হয় এগুলোকে, ঠিক আছে। ওর জন্য তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সিনট্যাক্স ওই চ্যাপ্টার হেডিং এ রেখেছিলাম। আই হ্যাভ সিন দ্য ওল্ড এন্ড দ্য নিউ হাউস, এখানে হাউসটা সিঙ্গুলার, এখানে দা আর্টিকেল দিয়েছে, ওল্ড এবং নিউ যখন দুটো মানে একটা নাউনের জন্য দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ ইউজ হবে, এবং ওই অ্যাডজেক্টিভ দুটোকে যদি আলাদা আলাদা করে আমি মেনশন করি, দুটোর ক্ষেত্রে আমি আর্টিকেল ইউজ করতে পারি, সেক্ষেত্রে নাউনটা কমন চলে আসলো। ম্যাথামেটিক্সে শিখেছো কমন নেওয়া, তো এখানে হাউসটা নাউনটা কমন চলে আসবে, তার জন্য এ সিঙ্গুলার থাকবে, কারণ এখানে অ্যাডজেক্টিভ দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বোঝাচ্ছে দা আর্টিকেলটা দুবার ইউজ হয়ে। কিন্তু যখন আমি নাউনটাকে সিঙ্গুলার না করে প্লুরাল রাখছি, তখন আমাকে কি করতে হবে, আর্টিকেলটাকে কমন নিতে হবে। তখন এই অ্যাকচুয়ালি এখানে কমন নিচে আর্টিকেলটা ওল্ড এর আগেও আছে, নিউ এর আগেও আছে, এই ওল্ড দিয়ে দা ইনটু ওল্ড, দা ইনটু নিউ, দা নিউ মানে ম্যাথামেটিক্সে তোমরা যদি ওই বন্ধনীর বাইরে বন্ধনীর ভিতরে যদি এন্টার করা উচিত তোমরা এগুলো শিখেছো, ওই রকম ব্যাপারটা হয়ে যায়, গ্রামারের ক্ষেত্রে ওটা হয়। তার মানে এখানে দা ওল্ড দা নিউ হাউস আছে, ঠিক আছে, দা ওল্ড এন্ড নিউ হাউসেস এখানে প্লুরাল করেছে, এটাও ঠিক আছে, তো দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট আছে, ঠিক আছে। তো এটারও কিন্তু ব্যাখ্যা তোমাদের পড়তে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্সের ক্ষেত্রে। তাহলে কারেক্ট আনসার এটার কি উত্তর হয়ে যাবে, বোথ স্টেটমেন্ট সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে অ্যান্সারটা করাই আছে, দেখো এখানে কিন্তু হাইলাইট করা আছে অ্যান্সারটা, হ্যাঁ তোমাদের এটা বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট অ্যান্সার হাইলাইট করে দিয়েছি, মানে সেকেন্ড পেজে, তো তার জন্য এটা হাইলাইট করা আছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 13, দারুণ কোশ্চেন, অলরেডি আমি তোমাদের বলে দিলাম যে হার্ডলি, স্কিয়ারসলি, নো শোনার, এগুলো যে এই অ্যাডভার্ব গুলো দিয়ে যদি শুরু হয়, তাহলে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের ইনভার্সন ঘটবে। তো এখানে দেখো আমাদের যে এখানে সাবজেক্ট হচ্ছে কি, হার্ডলি হ্যাড উই, অক্সিলারি ভার্ব হ্যাড সাবজেক্টের আগে চলে এসেছে, স্কার্সলি উই হ্যাড সাবজেক্ট এখানে ভার্ব, এখানে মানে এখানে ইনভার্সন ঘটলো না, মানে এটা ভুল। নো সুনার হ্যাড উই সাবজেক্ট এখানে ভার্ব অক্সিলারি ভার্ব আগে, তার মানে এটাও ঠিক আছে, মানে স্টেটমেন্ট 1 এবং 3 ইজ কারেক্ট। স্টেটমেন্ট অনলি স্টেটমেন্ট 1 and 3 কোথায় আছে দেখো, স্টেটমেন্ট 1 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো, ইফ রাহুল ফেলস আইদার হিজ ফ্রেন্ডস অর হিজ ব্রাদার ড্যাশ টু ব্লেম, যদি রাহুল ব্যর্থ হয়, হয় তার বন্ধুরা অথবা তার ভাই। এবার এই আইদার অর দিয়ে যুক্ত হলে, আইদার অর, শুধু অর, নট, নট অনলি বাট অলসো, এগুলো এই কোরিলেটিভ কনজাংশন দিয়ে শুরু হলে, মানে দুটো নাউন বা প্রোনাউন যুক্ত হলে ভার্বের কাছাকাছি, অনেকে বলবে যে সেকেন্ড নাউন, যে না সেকেন্ড না, ভার্বের কাছাকাছি যে নাউন বা প্রোনাউন থাকবে, সেই নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন যে ভার্ব বসবে। তার মানে হিজ ব্রাদার সিঙ্গুলার, তার মানে ইজ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। হিজ ফ্রেন্ডস অর হিজ ব্রাদার ইজ টু ব্লেম, অনেকে বলবে হ্যাজ টু ব্লেম, হ্যাজ হবে না, হ্যাজ বলে মিনিংটা কিন্তু পাল্টে যাবে, তাহলে ইজ টু ব্লেম হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট চ্যাপ্টার হচ্ছে টেন্স। এই টেন্স থেকে যে দুটো কোশ্চেন আছে এখানে, অ্যাকচুয়ালি তোমাদের সিকোয়েন্স অফ টেন্স পড়তে হয়, একটু আগে তোমাদের একটা কোশ্চেন দেখাচ্ছিলাম, এই সিকোয়েন্স অফ টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, টেন্স পড়ার সাথে সাথে এগুলো শিখতে হয়। এখানে দুটো কোশ্চেন দেখো কি রকম দিয়েছে, আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ, এখানে একটা ভার্ব লাগবে, এখানে একটা ভার্ব লাগবে, কিন্তু কোন ফর্ম লাগবে এটা তোমাকে চুজ করতে হবে, এবং কনটেক্সট অনুযায়ী তোমাকে মিনিংও কিন্তু চুজ করতে হবে, কনটেক্সট। এখানে ওন্ডার অ্যান্ড ওয়ান্ডার এর মধ্যে পার্থক্য আছে। ওন্ডার মানে আশ্চর্য হওয়া বা বিস্মিত হওয়া, মানে আমরা কি ওন্ডার হই মানে আমরা সারপ্রাইজ হয়ে যাই, ঠিক আছে। ওন্ডার্ড, ওয়ান্ডার মানে যে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার মানে ভব ঘুরেদের মতো ঘুরে বেড়ানো। এবার দেখো আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ, এবার তোমাকে এগুলো রিপ্লেস করে কিন্তু চেক করতে হবে। আই ওন্ডাস, আই এর পরে এস যুক্ত হয় কবে ভাই, এটা হয় না। আই ওন্ডার্ড মানে ফার্স্ট ক্লজটা আমরা কি করছি, পাস্ট টেন্সে করছি। আর হু স্টিল, যদি আমি মেন ক্লজ পাস্ট টেন্সে করি, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে করতে পারবো, পারবো না, ইউনিভার্সাল ট্রুথ না বা জেনারেল মানে ফ্যাক্ট নয়, তাহলে স্টিলটা কিন্তু হবে না। কিন্তু স্টোলেন যদি হতো, স্টোল যদি হতো তাহলে কিন্তু হতো।
ওয়ান্ডার মানে হেঁটে বেড়ানো হবে না। আই ওয়ান্ডার হু স্টোল মাই ওয়াচ। দেখো মেন ক্লজকে আমি প্রেজেন্ট টেন্সে করতে পারি, সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আমি পাস্ট টেন্সে করতে পারি বা যে কোনো টেন্সে লিখতে পারি। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। অ্যাকচুয়ালি তিনটে নিয়ম শিখতে হয়, তার মধ্যে এটা একটা, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে গেল ডি। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়েন হি ড্যাশ ফ্রম দ্য কোম্পানি হি ড্যাশ ফর 20 ইয়ার্স হি ফেল্ড ডিভাস্টেটেড। দেখো ফেল্ড পাস্ট টেন্স আছে, ভি2 ফর্মে আছে, তার মানে এই ভার্বের ফর্মগুলো আমরা পাস্ট টেন্সে নেব। ঠিক আছে, একটা ভার্বের আমরা ক্লু পেয়ে গেছি পাস্ট টেন্সে। তার মানে হোয়েন হি ড্যাশ ফ্রম দ্য কোম্পানি, যখন সে কোম্পানি থেকে, হোয়েন হি ওয়াজ ফায়ার্ড, মানে এখানে প্যাসিভ ভয়েসের ফর্ম পাচ্ছি। যদি মিনিংটা সেন্স আমরা ভালো করে কনটেক্সটে ভালো করে দেখি, তাহলে হি হ্যাজ বিন ফায়ার্ড এটা প্যাসিভ ভয়েস আছে, কিন্তু এই হ্যাজটা পাস্ট প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, মানে এটা হবে না। হোয়েন হি ওয়াজ ফায়ার্ড প্যাসিভ ভয়েস আছে, হোয়েন হি ওয়াজ ফায়ার্ড ফ্রম দ্য কোম্পানি হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 20 ইয়ার্স। দেখো 20 বছর ধরে কাজ করছে। যখন অনেক দিন ধরে ডিউরেশন অফ টাইম যখন কাজ করে, তখন আমরা কি করি, পারফেক্ট কন্টিনিউয়াস সেন্স ইউজ করি। এবার সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, যে কোনো হতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন ওয়ার্কিং, এটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে এটা চলে যাবে এখানে, আর ওয়াজ ফায়ার্ড হয়ে যাবে এখানে। তার কারেক্ট অ্যান্সার হলো ডি। ঠিক আছে, মিনিং তোমার কনটেক্সটের মিনিং, কনটেক্সচুয়াল মিনিং কারেক্ট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাকে সেন্স ডেভেলপ করতে হবে টেন্স সহ যে কোনো চ্যাপ্টার গুলো, তাহলে অ্যান্সার করতে পারবে ইজিলি। ইডিয়ম ফ্রেজ থেকে কোশ্চেন আসে না, একটা কোশ্চেন দিয়েছিল আই ড্রিউ এ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন। এটার মিনিং হচ্ছে কি, আই ড্রিউ এ ব্ল্যাঙ্ক মানে আমি অন্ধকার দেখেছিলাম পরীক্ষায়। তার মানে কি, অন্ধকার দেখেছি মানে কি, আমি ফাঁকা দেখেছি, মানে ফেল করেছি, অর্থাৎ আই ফেলড ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফ্রেজ অ্যান্ড ক্লজ 8টা কোশ্চেন দিয়েছে, আমি কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে এই তোমার ইমিডিয়েটলি অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করাবো এবং ক্লাস দিতে দেবো আর ভেবেছি। তো যারা নতুন আছো, আমি বারবার বলছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন নোটিফিকেশন অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট অল্টারনেটিভ উইল বি, কি বলছে, অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেন্টেড। অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেন্টেড। অন হিয়ারিংটাকে কি করতে পারি আমরা, হোয়েন হি হার্ড, দেখো হি ফেন্টেড পাস্ট টেন্স আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে আমরা কি করব, এই ফ্রেজটাকে যখন ক্লজে কনভার্ট করব, তাহলে হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ, হোয়েন হি হার্ড পাস্ট টেন্স করব আমরা, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ, যখন সে শুনেছিল তখন সে ফেন্ট হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2, replace the underlined words with a suitable clause. We need a teacher with 2 years teaching experience. দেখো টিচার উইথ 2 ইয়ার্স মানে টিচিং এক্সপেরিয়েন্স, যে টিচারটা কি থাকবে, হু হ্যাজ 2 ইয়ার্স টিচিং এক্সপেরিয়েন্স, রিলেটিভ ক্লজ, কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অন্য অপশনগুলো দেখো কারেক্ট হবে না, এগুলো আমি আর ব্যাখ্যা করছি না খুব বেশি। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলছে, এভরিবডি রেসপেক্টস অ্যান অনারেবল ম্যান। দেখো অনারেবলটা অ্যাডজেক্টিভ হিসেবে ম্যানের আগে বসেছে, তাহলে ম্যান অফ অনার, ম্যান অফ অনার এটাকে আমরা আবার তোমার হচ্ছে ক্লজ হিসেবে, সরি ফ্রেজ হিসেবে এনলার্জ করতে পারি, ম্যান অফ অনার পজিশন দিয়ে, পজিটিভ অফ সেন্স দিয়ে। 4 নাম্বার, ইট ওয়াজ নিয়ামত হু নোটিস দ্য ডোর। জানো এই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স, উত্তর ক্লেপ সেন্টেন্স, সবাই জানো, কিন্তু কেন আমি বলতে পারি যে নিয়ামত নোটিস, এখানে হু ওয়ার্ডটা রাখলাম না, ইট ওয়াজ রাখলাম না, আমি বলতে পারি নিয়ামত নোটিস দ্য এরর, নিয়ামত এররটাকে নোটিস করেছিল, লক্ষ্য করেছিল। কিন্তু এই যে নিয়ম, এটা যে নিয়ামতই লক্ষ্য করেছিল, এটা জোর দেওয়ার জন্য এটাকে কি করা হলো, ক্লজে এটাকে ক্লেপ্ট করে দেওয়া হলো, অর্থাৎ ডিভাইড করে দেওয়া হলো। ইট ওয়াজ নিয়ামত, এটা হচ্ছে নিয়ামত, যে নোটিস করেছিল এররটা, জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য এটা অ্যান্সারটা করা হলো। এটাকে ক্লেপ সেন্টেন্স বলি। তোমাদের একটা সেন্টেন্স সিউডো ক্লেপ সেন্টেন্স, যেটা হট দিয়ে শুরু হয়, হট দিয়ে, এবং সেটা নাউন ক্লজ হিসেবে ইউজ হবে, এক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে বা রিলেটিভ ক্লজ হবে, এই জিনিসগুলো শিখতে হয় আর কি। 5 নম্বর সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য বুক রহিম রিকমেন্ডেড। এখানে কি আছে, দিস ইজ দ্য বুক দ্যাট, এখানে দ্যাট বা হুইচ আমি লিখতে পারি, এখানে কিন্তু দ্যাট বা হোয়াইট রিলেটিভ প্রোনাউনটা নাই, সেক্ষেত্রে আমরা জিরো রিলেটিভ ক্লজ হয়ে যাবে। এটা এই যে রহিম রিকমেন্ডেড, এটা হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, হি টোল্ড মি হোয়েন হি উড কাম। সে আমাকে বলেছিল কি, সে আমাকে বলেছিল, এটা মিটা আমাকে একটা অবজেক্ট পাচ্ছি, আমাকে কি বলেছিল, হট, হট দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি হোয়েন হি উড কাম, এটা হট দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, যেহেতু ওই হোয়েন হি উড কাম আন্ডারলাইন করা আছে, এটা হয়ে গেল নাউন ক্লজ। ক্লজ বলছি কেন, কারণ হি সাবজেক্ট উড কাম ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এখানে আমরা পাচ্ছি। 7 নম্বর কোশ্চেন দেখো, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। এই উত্তরটা কিন্তু ভুল নিয়েছিল কোশ্চেন, হ্যাঁ, এবং এই কোশ্চেনটার উত্তরও কিন্তু ভুল নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এটাকে নিয়েছিল অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনোদিনই হতে পারে না, ইম্পসিবল। ঠিক আছে, এবং দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, ইন ফ্রন্ট অফ এইটুকুটা যদি আন্ডারলাইন করা থাকতো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে ইন্ট্রোডিউস করছে যে টোটাল ফ্রেজটার এই সেন্টেন্সে ফাংশন হচ্ছে অ্যাডভার্বিয়াল, প্লেসকে হোয়ার,
হোয়ার ইজ দ্য গার্ডেন, এখানে হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাচ্ছি, প্লেস পাচ্ছি, অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে আমরা কি পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে ইন ফ্রন্ট অফ অরিসল। আর একটা জিনিস লিখে রাখবে, প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া যে ফ্রেজ সেগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। যদি এটা সেন্টেন্সে ইউজ না হয়ে সেপারেটলি আলাদাভাবে থাকতো তাহলে এটাকে আমি প্রিপোজিশনাল ফ্রেজ বলতাম। কিন্তু এটা সেন্টেন্সে ইউজ হয় অ্যাডভার্বিয়ালি আর নাহলে অ্যাডজেক্টিভিয়ালি। হয় প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের মতো আচরণ করবে না অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। এখানে অ্যাডভার্বের মতো আচরণ করছে। 8 নাম্বার কোশ্চেন দেখো, উই এনজয় ভার্ব সাবজেক্ট, আমরা এনজয় করেছি, কি এনজয় করেছি, ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। এই ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ এটা অবজেক্ট হয়ে গেল। আমরা কোন জিনিসটা এনজয় করেছি, যে অবজেক্ট হবে তার মানে নাউন হয়ে যাবে। এবার ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ এটা তো ক্লজ নয়, সাবজেক্ট নেই, আবার ভার্বের কম্বিনেশন নেই, তার মানে এটা কি হবে, ফ্রেজ হয়ে যাবে, মানে নাউন ফ্রেজ হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার, নাউন ফ্রেজ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার জয়নিং বা সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্স থেকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু জয়েন দ্য টু সেন্টেন্সেস। দ্য বার্গলার স এ পুলিশম্যান, হি টুক টু হিজ হিলস। মানে আমি কিন্তু বলছি না কোন সালে এসেছিল, এগুলো সব তোমরা দেখে নেবে, আগেই বলেছি। হ্যাঁ, দ্য বার্গলার স এ পুলিশম্যান, পুলিশম্যানটাকে দেখে, তার মানে কি দেখা মাত্রই সে তার মানে দৌড়াতে শুরু করেছিল। তার মানে অন সিইং এ অথবা সিইং এ পুলিশম্যান, দেখো সিইং এ পুলিশম্যান দ্য বার্গলার টুক টু হিজ, এখানে টুক টু ভার্ব আছে, সিইং এ পুলিশম্যান দ্য বার্গলার পিকড আপ, এখানে পিকড আপ ভার্ব করেছে, কিন্তু আমরা যেখানে সেকেন্ড সেন্টেন্স দেখলাম ওখানে টুক টু আছে, তার মানে এটা উত্তর করবো আমরা। ভার্বটাকে চেঞ্জ করে দিয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা উত্তর ভুল করবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট যে তোমাদের কোশ্চেন আমাদের জয়নিং থেকে, সেই কোশ্চেনটা লক্ষ্য করো। 2 নাম্বার, চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স চুজ করতে বলেছে, দ্যাট জয়েন্স দ্য ফলোইং সেন্টেন্সেস। সি কিপস হার অর্নামেন্ট ইন এ সেফ, দিস ইজ দ্য সেফ, তার মানে কি দিস ইজ দ্য সেফ হোয়ার সি কিপস, যেখানে দ্যাট, হুইচ, হোয়ার, হোয়েন এগুলো আমরা রিলেটিভ ক্লজ মানে করি, আমরা ফর্ম করি রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য সেফ দ্যাট সি কিপস, দ্যাট যেটা সে রাখে না, দিস ইজ দ্য সেফ হোয়ার যেখানে সে রাখে, মানে হোয়ার সি কিপস হার অর্নামেন্ট, সেখানে কিপস আছে সাবজেক্টের প্রেজেন্টের সাথে, তার মানে দিস ইজ সি কিপস, ঠিকই আছে, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর কি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এগুলো ইট ইজ সেফ এরকম সেন্স আসছে কি, দ্যাট সি কিপস যেটাকে সে রেখেছিল, মানে সেফটাকে রেখেছিল, হচ্ছে না, দিস সেফলি কিপস, কি হচ্ছে এখানে, সেফকে এখানে সেফলি মানে অ্যাডভার্ব করে দিল। দ্য অরেঞ্জ আর লার্জ, দ্য অরেঞ্জেস আর নট সুইট। নেক্সট কোশ্চেন দেখো, মানে দ্য অরেঞ্জ গুলো লার্জ আর অরেঞ্জ গুলো কিন্তু সুইট নয়, কিন্তু হবে না, অরেঞ্জ গুলো সুইট নয়, সিম্পল হতেই পারে। এখানে দেখো কম্বাইন দ্য ফর্ম ইন এ সিঙ্গেল সেন্টেন্স, অনেকে ভাববে সিঙ্গেল মানে সিম্পল নয়, কিন্তু একটা সেন্টেন্স, এটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, যাই হোক, কিন্তু সেন্স যেন ঠিক থাকে। দ্য অরেঞ্জেস আর লার্জ অ্যান্ড সুইট, অরেঞ্জ গুলো বড় এবং মিষ্টি, এটা ঠিক নেবো কিনা চেক করে দেখবো আমরা। অলদো যদিও কন্ট্রাস্ট করছে, তো কন্ট্রাস্ট করার ব্যাপার নেই, যে বড় হলে পারে যে তারা সুইট হবে না এমন নয়, বা ছোট হলে সুইট হবে এরকম কিন্তু ব্যাপার না, ছোট বড় যাই হোক সুইট হতেই পারে, এই কন্ট্রাস্টিং রিলেশনশিপ আসবে না। দ্য লার্জ অরেঞ্জেস আর নট সুইট, এবার দেখো লার্জ বড় অরেঞ্জ গুলো কি নয়, সুইট নয় বলেছে, নট, এখানে আমাদের সেন্টেন্সে নট আছে, আর এখানে দেখো এই অপশনে দ্য অরেঞ্জেস আর লার্জ এন্ড সুইট, এখানে কিন্তু তোমার অ্যাফার্মেটিভ সেন্স দিচ্ছে, মানে এই অপশনটা তো যাবেই না। লার্জ অ্যাজ দে আর, যেহেতু তারা লার্জ, দ্য অরেঞ্জেস আর সুইট, বড় হওয়ার জন্য তারা সুইট, কিন্তু এখানে বলেছে তারা বড় আবার সুইট নয়, তার মানে এখানেও কিন্তু সেন্সটা যাচ্ছে না, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল সি, দ্য লার্জ অরেঞ্জেস আর নট সুইট, যে সেন্সটাও ঠিক থাকলো, এখানে নট নেগেট করা হলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো, এরর স্পটিং 2 নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, সরি কোশ্চেন নাম্বার না, চ্যাপ্টার নাম্বার 11, ঠিক আছে, এরর স্পটিং। হুইচ সেকশন অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর ইফ এনি, এই কোশ্চেনগুলো তোমাদের এররের কোশ্চেন করার জন্য আমি আগের ভিডিওতে বলেছি, ওটা দেখে নেবে তোমরা প্রত্যেকে, যে তোমার হচ্ছে সব চ্যাপ্টারগুলোকে তোমার পড়তে হবে বা কনসেপ্ট রাখতে হবে, তবে এরর বেসড অ্যান্সারগুলো ইজিলি করতে পারবে। এ সোয়ার্ম অফ লোকাস্ট হ্যাজ সিরিয়াসলি ড্যামেজড আওয়ার ক্রপস, কি বলছে, নো এরর। এখানে এ সোয়ার্ম অফ লোকাস্ট, দেখো এখানে একটা কালেকটিভ নাউনের ইউজ করেছে, সোয়ার্ম, এই সোয়ার্ম শব্দটা হচ্ছে এক ঝাঁক, লোকাস্ট পঙ্গপাল, এবার লোকাস্ট হচ্ছে অনেকগুলো লোকাস্টকে প্লুরাল করতে হলে এস যুক্ত করে। আমরা জানি কালেকটিভ নাউনের পরে এই অফ প্রিপজিশন থাকবে পজিশন নেওয়ার জন্য, পজিশন অধিকার বোঝানোর জন্য, তারপরে যে কমন নাউন থাকবে এটা অলওয়েজ প্লুরাল হবে, অলওয়েজ প্লুরাল। কালেকটিভ নাউনের পরে যে কমন নাউন থাকবে অলওয়েজ প্লুরাল, ঠিক আছে, তার মানে এখানে আমরা এস করিনি, লোকাস্ট করেছে, ঠিক আছে, তার মানে এখানেই ভুল আছে, এটা উত্তর হয়ে যাবে পি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, পিক এটা অলরেডি বলে দিয়েছি, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ, এটা তোমাদের উত্তর অলরেডি আমি বলেছি, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলেই দিয়েছি অলরেডি ফার্স্টে, ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করছি না। নেক্সট কোশ্চেন, নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভয়েস চেঞ্জ।
মিনিমাম 6টা কোশ্চেন এসছে, হ্যাঁ অন্তত পক্ষে তোমাদের পরীক্ষা তো মিনিমাম 2-3টে মিনিমাম আসবে ভয়েস টেস্ট থেকে, বা একটা তো আসবেই ধরো। লেট আস ফরগেট দ্য পাস্ট। লেট দিয়ে শুরু হলে আমাদের কি করতে হয়, এই লেট দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার ক্ষেত্রে একটা দারুণ জিনিস শিখতে হয়। এক্ষেত্রে তোমাদের কি হয়, এই যে লেট আস ফরগেট দ্য পাস্ট, এখানে পাস্টটা একটা অবজেক্ট, আর লেট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে তোমাদের কি হয়, বেয়ার ইনফিনিটিভ পড়ে। এই ফরগেট আছে বেয়ার ইনফিনিটিভ, লেট আস টু ফরগেট হওয়া উচিত ছিল, কিন্তু টু এখানে বসবে না, ঠিক আছে। এখানে কি করব, লেট দ্য পাস্ট বি ফরগটেন, লেট দ্য পাস্ট বি ফরগটেন। এখানে আসটা কি ছিল, আসটা অবজেক্ট ছিল লেট ভার্বের, তাহলে এখানে ফরগটেন বাই আস হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে প্যাসিভ ভয়েসে বাই আসটা আমি উজ্জ্ব রেখেছি, নাও লিখতে পারি, ঠিক আছে। তার মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্য অপশনগুলো যাবে না। দেখো লেট দ্য পাস্ট এন্ড আস বি ফর, আমাদেরকেও ভুলে যেতে হবে, এটা হয় নাকি, লেট নট দ্য পাস্ট বি ফরগটেন, লেট নট বলছে, ভুলে যেতে হবে না, ধুর তেরি। উই মাস্ট লেট টু, দেখো উই মাস্ট, মাস্ট কোথা থেকে চলে আসলো, আমাদের টেন্সটাকে পাল্টে দিচ্ছে, মুডটাকে পাল্টে দিচ্ছে মাস্ট ইউজ করে, হ্যাঁ মোডাল অক্সিলারি অন্য ইউজ করে, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার আমরা ডি পেয়ে গেলাম। এইভাবে আমাদের এলিমিনেট করতে হবে এবং শিখতে হবে। দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে 3-4টে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে হয়, তোমরা ওগুলো জানোই না, তোমাদের শেখাই না কেউ, ঠিক আছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে কেন আমরা ইজ ইউজ করি, মেন ভার্বের কেন থার্ড ফর্ম ইউজ করি, যে কোনো, না হলে ভয়েস চেঞ্জ হবেই না, ঠিক আছে। একটা দারুণ কনসেপ্ট আছে, ওটা শিখতে হবে ওগুলো। দেখো মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, এখানে অলরেডি হ্যাড বিন ব্রোকেন প্যাসিভ ভয়েসে আছে, বাই ইউ মানে তোমার দ্বারা, মানে ইউ হ্যাড, দেখো হ্যাড বিন এখানে বি ভার্ব ইউজ করেছে, হ্যাভ ভার্ব আছে, আর মেন ভার্ব থার্ড ফর্ম, বি ভার্বটা উঠে যাবে, এখানে আমাদের কি হবে যে হ্যাভ ভার্বটা থাকবে, মানে ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ। এখানে দেখো হ্যাড পাস্ট টেন্স আছে মানে পাস্ট, এখানে হ্যাভ করেছে হবে না, ইউ হ্যাড আছে, ঠিক আছে। বাই ইউ ওয়াজ মাই ব্রোকেন, ইউ হ্যাড টেকেন, টেকেন করে দিচ্ছে যা, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ, বি আনসার হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, আমি একটু দ্রুত বলছি কেন, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, অলরেডি লং হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখছো যারা, তারা একমাত্র বুঝতে পারবে যে কতটা উপকার হলো, যারা দেখছো না, মানে অনেকে হয়তো ছেড়ে চলে গেছো, তারা কিন্তু কিছুই বুঝবে না আর কি। যারা এখন দেখছো তারা বুঝতে পারছো যে পুরো এক্সপ্লেনেশনটা কিরকম হলো। হি লাভস হিমসেলফ, সে নিজেকে ভালোবাসে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবার দেখো এখানে হিমসেলফ হচ্ছে কি জানো, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো এটাকে, হ্যাঁ। যে অবজেক্ট গুলো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে এবং ভার্বের রিফ্লেক্স করে, সাবজেক্টকে রিফ্লেক্স করে অবজেক্ট হিসেবে, ওটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। সেক্ষেত্রে কি হয়, এই হিমসেলফ মানে তো হি, তার মানে অনেকে কি করবে, এই হিমসেলফ অবজেক্টটাকে আবার সাবজেক্টে লিখে দেবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা ভুল হয়ে যাবে, কি হবে, এই হিমসেলফ মানে হি, মানে হিটাই সাবজেক্ট হিসেবে থাকবে, তার মানে হি ইজ লাভড বাই হিমসেলফ, এরকম হয়ে যাবে। আবার দেখো এখানে আরেকটা জিনিস ভুল করবে, এখানে লাভস আছে, এখানে ওয়াজ প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স হবে, টেন্স মেইনটেইন করতে হবে। হি ইজ লাভড বাই হিমসেলফ, এটা ঠিক আছে প্রেজেন্ট। হি হ্যাজ, হ্যাভ ভার্ব কোথা থেকে চলে আসলো, হি হ্যাড, হ্যাভ ভার্ব কোথা থেকে চলে আসলো, হবে না, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, হোয়াট হি হ্যাজ ডান উইল সেভ হিজ ফ্যামিলি। দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, তার মানে হোয়াট হি হ্যাজ ডান, এইটা একটা আমরা এই ক্লজটা একটা সাবজেক্ট হিসেবে পাচ্ছি, উইল সেভ এটা একটা ভার্ব, তার মানে এই ক্লজটা, এই সেন্টেন্সের মধ্যে এই ক্লজটা একটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট হিসেবে এই ভার্বটাকে একবার চেঞ্জ করতে পারি। আবার হোয়াট হি হ্যাজ ডান, এই হি হ্যাজ ডান, হিটা সাবজেক্ট আছে, হ্যাজ ডান এই ভার্বটাকে আমরা আবার দুবার মানে চেঞ্জ করতে পারি, প্যাসিভ করতে পারি। তার মানে এই দুটো ভার্বকে আমি দুবার আলাদা রকম আলাদা আলাদা ভাবে প্যাসিভ ভয়েসে কি করতে পারি, চেঞ্জ করতে পারবো। তো দুটো করা আছে দেখো, হিজ ফ্যামিলি উইল বি সেভড, এই উইল সেভটাকে এখানে উইল বি সেভ করে দিয়েছে, বাই হোয়াট হি হ্যাজ ডান, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছে, এটা ঠিক আছে। হোয়াট হ্যাজ বিন ডান, হোয়াট হ্যাজ ডান আছে, তো হ্যাজ বিন ডান বাই হিম, এই হিটার সাবজেক্টকে বাই হিম করে দিল, এই পর্যন্ত হ্যাজ বিন ডান বাই হিম, মানে এইটাকে প্যাসিভ করে দিল, উইল সেভ হিজ ফ্যামিলি এটাকে আমরা ইনট্যাক্ট রাখলাম, এটাও ঠিক আছে। তার মানে এখানে এ এবং বি দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, এখানে এই কোশ্চেনটা অলরেডি আমি তোমাদের দিয়েছি, অলরেডি রিপিট কোশ্চেন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এই অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার, তার জন্য এটা এক্সপ্লেন করছি না। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, মুভ করব। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স, কারেক্ট প্যাসিভ ফর্ম জিজ্ঞেস করেছে। হু টট ইউ অ্যারাবিক, মানে কে তোমাকে শেখায় অ্যারাবিক। এখানে দেখো টট একটা ভার্ব, এটার অবজেক্ট ইউ একটা, এটার অবজেক্ট অ্যারাবিক একটা, তার মানে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে অ্যারাবিক, এটা ডিরেক্ট অবজেক্ট, ইউ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে ডাইরেক্ট অবজেক্টকে বা ইনডাইরেক্ট অবজেক্টকে দুটোকে আলাদা আলাদা করে সাবজেক্ট হিসেবে আমরা প্যাসিভ ভয়েস দুবারই করতে পারি, তার মানে দুবারই ঠিক হবে। আবার এখানে বাই হুম, এই হু দিয়ে, হু থেকে, হুটার যেহেতু সাবজেক্ট আছে, এখানে সাবজেক্টকে অবজেক্ট করলে বাই হুম হয়ে যায়, তার জন্য এখানে আমরা এই বাই হুম দিয়ে আনসার করতে পারবো। আবার কিছু কিছু মানে কখনো কখনো এই বাই শব্দটাকে আমি সেন্টেন্সের শেষেও আমি রাখতে পারবো,
দুটোই ঠিক হবে। তার মানে এখানে তিন রকমের সেন্টেন্স দিয়েছে। বাই হুম ওয়াজ অ্যারাবিক টট টু ইউ, অ্যারাবিকটাকে অব সাবজেক্ট করে দিল। বাই হুম ওয়ার ইউ, ইউটাকে সাবজেক্ট করে দিল, এটাও ঠিক। এন্ড হু ওয়ার ইউ টট অ্যারাবিক, বাইটা যেটা আগে ছিল সেটাকে আমি পরে লিখলাম, এটাও ঠিক হবে। অর্থাৎ তিনটেই কিন্তু ঠিক, অর্থাৎ অল দ্য অ্যাবভ সেন্টেন্স আর কারেক্ট। ঠিক আছে, এরপরে ন্যারেশন চেঞ্জ, এখান থেকে চারটে কোশ্চেন এসেছিল, ঝটপট আমরা দেখে নেব কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো I said to my friend, please help me in checking the accounts. Please request করছে, imperative sentence, imperative sentence রিকোয়েস্ট করছে, তার মানে কি আই অর্ডার করছে না, অর্ডার হবে না। আই সেড বলেনি, আই প্লিজড, প্লিজড মানে আমি আনন্দ পেয়েছি, আনন্দ করেছিলাম, এরকম হবে না। আই রিকোয়েস্টেড, এটা একদম আমরা অ্যাড্রেসিং ভার্ব দেখি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করে নিচ্ছি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। বাদ বাকিগুলো আরো দেখলে যদি আমি দেখি যে এখানে প্লিজ, প্লিজ হেল্প মি ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে কি হয়, টু, টু দিয়ে ইনফিনিটিভ, ইনফিনিটিভ স্ট্রাকচার আমরা তৈরি করি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যে আমাদের তোমার হচ্ছে রিপোর্টেড স্পিচ থাকে সেটাকে। ঠিক আছে, এগুলো আমাদের শিখতে হবে। রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ কি জিনিস সেগুলো ডিটেইলে জানতে হয়। নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে টু, হি সেড ও এনাফ। এ দেখো ও এনাফ এখানে একটা বিরক্তি প্রকাশ করছে এবং এটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শুরু হয়েছে, মানে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। তাহলে কি লিখবো, হি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ এনাফ, এই ওয়াজ করে দিয়েছে। তাহলে এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ করে, ইট ওয়াজ। এখানে তো এখানে দেখো ও এনাফ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। এবার আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, তার মানে এখানে ওয়াজ করা আছে। ঠিক আছে, হি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট ইফ, ইফ কোথা থেকে চলে আসলো ভাই, এখানে দ্যাট হবে না, দ্যাট হচ্ছে তোমার লিঙ্কার হিসেবে বসবে। ইফ হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করি, ইট ওয়াজ এটার জন্য হলো না। ঠিক আছে, তার মানে এক্সক্লেমড উইথ ডিসগাস্ট হলো, এটা কারেক্ট আছে। হি টোল্ড, টোল্ড তো হবে না। হি শাউটেড, হ্যাঁ চিৎকার করা নিতে পারি আমি, এটা চিৎকার করা ভার্ব নিতে পারি, কিন্তু দেখো হি শাউটেড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ইজ করে দিয়েছে, ইজ প্রেজেন্ট টেন্স হবে, এখানে তো পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স করতে হবে। এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার সেন্টেন্স দেখো কোশ্চেন, হি সেড দ্যাট আই নিডন্ট ওয়েট হিয়ার, ওয়েট দেয়ার। এখানে তোমার এই সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে আছে, এটাকে তোমার ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। কি, দ্য ডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স ইজ, হি সেড সে বলেছিল, তাহলে বলেছিল দ্যাটের পরে আমরা ইনভার্টেড কমা নেব। হি যখন বলেছিল সে তখন দেখো ইনডাইরেক্ট স্পিচে আই কিন্তু আলাদা পার্সন, হি আলাদা আই আলাদা, তার মানে আই মানে কি এখানে আইও হতে পারে ইউ হতে পারে। তাহলে ইউ নিড নট ওয়েট, দেয়ার আছে হেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা পাস্ট টেন্স আছে তাই দেয়ার হয়েছে, প্রেজেন্ট টেন্সে যখন বলবে ডাইরেক্ট স্পিচে তখন এটা হেয়ার হয়ে যাবে। তার মানে হি সেড আই নিড নট ওয়েট হিয়ার, এটা হতে পারে আই হতে পারে। ঠিক আছে, এবার দেখো আই হবে কি, যদি সে যখন বলেছিল আই, তাহলে আইটা তো কনভার্ট এখানে হি হয়ে যেত, কিন্তু এখানে তো হি লিখেনি, তার মানে আই কিন্তু করা যাবে না। কি করতে হবে, ইউ, ইউ তুমি লিখতে হবে। হি সেড ইউ নিড নট ওয়েট, দেয়ার করা যাবে না। হি সেড ইউ নিড নট ওয়েট হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি সেড আই নিড নট, আই করে দিয়েছে, আই তো লিখাই যাবে না। ঠিক আছে, ইউ করতে হবে, ইউ লিখলে তবে এই এখানে আমি আই লিখতে পারি। আমি যদি এখানে আই লিখি তাহলে এখানে আমাকে হি লিখতে বাধ্য, এখানে আই লিখা যাবে না। তার জন্য এখানে যেহেতু আই লিখা আছে কোশ্চেনে, তার জন্য আইটা মেনটেন করার জন্য ইউ হয়ে গেল। বোঝা গেল? যারা বুঝতে না পারছো বারবার করে রিপিট করে দেখো, আশা করছি বুঝতে পারবে। নাহলে আমি যখন তোমাদের প্রচুর পরিমাণে আলাদা মানে এই চ্যাপ্টার থেকে যখন আমি প্র্যাকটিস করাবো তখন তোমাদের এগুলো আর এই টাইপের কোশ্চেন নিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, 4 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ফ্রম দ্য form speech from of the following sentence which does not alter the meaning of the original sentence. She shouted, সে চিৎকার করেছিল, let me go, আমাকে চিৎকার করে বলেছিল আমাকে যেতে দাও। তাহলে এখানে লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, মানে অর্থাৎ এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হচ্ছে, সে চিৎকার করেছিল, she shouted, she shouted for going হবে, she shouted at them, তাদের দিকে শাউট করেছিল, টু গো ইম্পারেটিভ। ঠিক আছে, she shouted at them for going, for দিয়ে করি আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে। she shouted at them to let her go। এবার দেখো let me go আছে, আমাকে যেতে দাও, তার মানে কি টু let her go। এবার সি আছে, হার করেছে, হিজ করেনি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুড কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের কটা কোশ্চেন আছে দেখে নাও। এখানে 14 নাম্বার চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার তোমাদের এটা। এরপর আর একটা কোশ্চেন আছে, রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্টস, এটাকে কি বলছে, চেঞ্জিং দ্য মুড ইন দ্য গিভেন সেন্টেন্স টু ইম্পারেটিভ মুডে তোমাকে চেঞ্জ করতে হবে। ইম্পারেটিভ মানে কি, হয় অর্ডার করবে অথবা রিকোয়েস্ট করবে অথবা অ্যাডভাইস করবে। তো এখানে রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্টস, এটা কিন্তু ইন্ডিকেটিভ মুড আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। দেখো রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস, রিনাকে এখানে অ্যাড্রেসিং মুড করছে, এটাকে বলা হয় নাউন অফ অ্যাড্রেস বলা হয় বা ভোকেটিভ কেস বলা হয়। এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, রিনা ওয়াটার দ্য প্ল্যান্ট, এই ওয়াটারটা দিয়ে তোমাকে এখানে কি হচ্ছে, তোমাকে অর্ডার করছে, তার মানে এটা হয়ে গেল ইম্পারেটিভ মুড। চলো 2 নাম্বার, রিনা রিড ইওর বুকস থরলি, রিনা এখানে দেখো
এই সেন্টেন্সটাকে এবার এখানে দিয়েছে তোমার ভোকেটিভ কেসে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইম্পারেটিভ মুড, এটাকে বলছে কি চেঞ্জ টু সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুডে চেঞ্জ করতে হবে। উত্তর কি হবে? যদি রিনা পড়ে, ইফ রিনা রিডস, এখানে এসটা হবে না। সাবজাংটিভ মুড মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের আমরা বেস ফর্ম ইউজ করব, এস ইউজ করব না। এস ইউজ করলে এটা কিন্তু হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু উত্তরটা হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড হয়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু উত্তরে ভুল ছিল, এখানে রিডস হবে না, এস হবে না, বাদ বাকি উত্তর ঠিক আছে, এটা উত্তর ঠিক আছে। যদি রি না পড়ে কন্ডিশনাল সেন্টেন্সের এটা আমরা কি হবে তোমার হচ্ছে সাবজাংটিভ মুড। আমি আর বলছি না, এটা একটু দেখে নেবে মিনিংটা কি বলছে। যদি রি না পড়ে তাহলে সে কিন্তু এক্সামে ভালো স্কোর করবে, এটাই বোঝাতে চাইছে। 3 নম্বর সেন্টেন্সটা ভালো, এটা একটু দেখো। 3 নম্বর, ইফ ইউ টুক মাই কার ইউ ড্যাশ দ্য স্টেশন অন টাইম। দেখো এখানে একটু আগে আমি বললাম কন্ডিশনাল সেন্টেন্স পড়ার আগে তোমাদের ওখানে থার্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সব কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার করতে হয়। কেন স্ট্রাকচার হয় এগুলো জানতে হয়, খুব ইজি জিনিস, জাস্ট একটু ধরে ধরে পড়তে হয়, ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করতে হয়, তাহলে এগুলো মাথায় গেঁথে যায় আর কি। এখানে দেখো ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইউ টুক, এই টুকটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, মানে সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল, এটা বোঝা গেল, সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল। মাই কার ইউ, তাহলে এখানে কিন্তু উড অথবা উডের সঙ্গে ভার্বের বেস ফর্ম বসবে এখানে। যদি এখানে হ্যাভ ভার্ব হতো, পাস্ট পার্টিসিপল হতো, তাহলে কিন্তু এখানে উড হ্যাভ তারপর ভার্বের থার্ড ফর্ম হতো। তার মানে এখানে কি হবে, উড হ্যাভ রিচড হবে না, এটা কিন্তু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। উড রিচ, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আমি বললাম উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তার মানে উড বি রিচিং, এটা তো হবে না, উইল রিচ হবে না, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল ফর্মের টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমাদের বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দ্য ইলেকশন, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দ্য ইলেকশন, এটাকেই বলছে আইডেন্টিফাই দ্য মুড। দেখো সাজেস্টেড, ইট হ্যাজ বিন, কোনো কিছু সাজেস্ট করা থাকলে পারে, এবং হি ফরগেট, হি সাবজেক্ট আছে, ফরগেটের সঙ্গে এস যুক্ত করেনি। একটু আগে ঠিক যেমন এটা বোঝাচ্ছিলাম, এই যে ইফ রিনার সঙ্গে এস হতো না এটা, তো তেমনি হি এর পরে ফরগেটস, এস নেই কোশ্চেনে, তার মানে কি হি ফরগেট আছে, তার মানে এটা হয়ে গেল তোমাদের সাবজাংটিভ মুড, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যারা মোটামুটি জানো, নলেজ আছে, তারা ইজিলি বুঝতে পারছো। যারা একদমই জানো না তাদেরকে কিন্তু ভাই একটু পড়তে হবে, বা আমি নেক্সট টাইম যে ক্লাস দেবো মুড থেকে সেই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। সাবস্ক্রাইব করে রাখো, তখন কিন্তু ক্লাসগুলো নোটিফিকেশন পাবে, ঠিক আছে। চুজ দ্য কারেক্টলি চেঞ্জড ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স ইন সাবজাংটিভ মুড উইদাউট অল্টারিং দি আই এম সরি আই ডিড নট নো হিজ নেম। তার মানে কি, দেখো আমি দুঃখিত যে আমি তার নামটা জানতাম না, তার মানে কি আই উইশ হিজ নেম ওয়াজ নোন টু দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হবে, ওয়ার্ল্ড বলেছে নাকি আমার ক্ষেত্রে, আই এম সরি টু নট, আই এম সরি এটা হচ্ছে না, আই উইশ আমি ইচ্ছা প্রকাশ করি, আই নিউ হিজ নেম আমি যদি তার নামটা জানতাম, আমি তার নামটা জানতাম, এটা আমি ইচ্ছা প্রকাশ করছি। তার মানে অ্যাকচুয়ালি আমি জানতাম না, এটা ইম্পসিবল, ইররিয়ালিস্ট মুড, তার মানে এটা সাবজাংটিভ মুড হয়ে গেল। 6 নাম্বার, চুজ দ্য কারেক্টলি চেঞ্জড ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স ইন ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভ মুডে আছে উইদাউট অল্টারিং দ্য মিনিং। আই উড রাদার ইউ ওয়েন্ট বাই এয়ার, তার মানে উড রাদার দিয়ে বললাম একটু আগে তোমাদের, উড রাদার দিয়ে এখানে সাবজেক্ট আছে, তারপরে কিন্তু এখানে ভার্বের বেস সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, এই কনসেপ্টটা কিন্তু ইউজ করেছে এখানে। এবার এটাকে আমি যদি সাবজাংটিভ ইন্ডিকেটিভ মুডে রেখে চেঞ্জ করি তাহলে কি হবে, দেখো আমি আমি বরং বাতাসে মানে বায়ু পথে গেলেই ভালো হতো, আই উড প্রিফার ইউ নট গো বাই এয়ার, নট বলছে এখানে, তো বলছে আই উড রেদার ইউ ওয়েন্ট বাই এয়ার, কেন নট কেন হবে তাহলে ভাই, ঠিক আছে। আই উড প্রিফার ইউ টু নট গো বাই এয়ার, এ উড প্রিফার হতেও উত্তর হতে পারতো, আই শুড প্রিফার ইউ টু গো বাই এয়ার, দেখো টু গো যেতে বলছে, এটা ঠিক আছে, প্রিফার করছে, আই শুড প্রিফার ইউ গো টু বাই এয়ার, গো টু, আই শুড প্রিফার ইউ গো, ইউর পরে ডিরেক্টলি গো দিচ্ছে, টু বাই এয়ার, ঠিক আছে। তো ডিরেক্টলি গো আমরা দেবো না, কি করব, টু ইউ টু গো বাই এয়ার হলে ঠিক চলে, টুটা যদি টু আগে বসতো তাহলে ঠিক হতো, তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার, আমি প্যারাজাম্বল তোমাদের একটা কোশ্চেন এসেছিল সেটাকে আমি ক্যাটাগরাইজ করেছি, সেটা দেখো। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিস অ্যান্ড সরো, 4টে পার্টের সেগমেন্টে ভাগ করেছে, তোমাকে অর্গানাইজ করতে হবে সঠিকভাবে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কিভাবে, মানে সেন্টেন্সটা মিনিং দেবে, সঠিক মিনিং দেবে, কিভাবে দেবো, ব্রোকেন প্রমিসেস, এবার দেখো কিভাবে দেখবে, এই ভার্বটা দেখো লিড টু আছে, লিডের পাস্ট ফর্ম লেড, তো এখানে লেড নাই, লিডটা তার মানে কি বুঝছি, লিডের হয় বেস ফর্ম এটা আছে, V1 ফর্মে আছে ভার্বের বেস ফর্ম,
যদি এখানে এস যুক্ত হতো, এস যুক্ত থাকতো, তাহলে এর সাবজেক্ট হতো থার্ড পারসন সিঙ্গুলার। এখানে এস যুক্ত নেই মানে নিশ্চয় এই ভার্বের কি হবে, সাবজেক্ট প্লুরাল হবে। তার মানে ব্রোকেন প্রমিসেস, এই টোটালটাকে সাবজেক্ট আমি প্লুরাল পেয়ে যাচ্ছি, প্রমিসেস। তাহলে ব্রোকেন প্রমিসেস লিড টু, ব্রোকেন প্রমিস করলে পরে আমাদের কি ফলাফল হয়, লিড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্টকে আর এখানে এন্ড দিয়ে সরোকে যুক্ত করে দেব, দুটো নাউনকে, ডিসঅ্যাপয়েন্ট হতাশা আর দুঃখ নিয়ে আসে আমাদের ব্রোকেন প্রমিস। তার মানে উত্তর কি হয়ে যাচ্ছে, প্রথমে আর হবে, তারপরে কিউ হবে, কোথায় আছে দেখবো পি, তারপর কিউ, ওটা তো হবে না। আর হবে প্রথমে আর কিউ, আর কিউ, আর কিউ ডি, এটা হচ্ছে না, আর কিউ, আর কিউ, এটা দুটো আছে। এবার দেখো পিএস এসপি কোনটা হবে, তারপর আমাদের পি হবে। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিএস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত কোশ্চেনগুলো, ক্যাটেগরিগুলো আমি তোমাদের মানে এক্সপ্লেন করে দিলাম। তোমরা প্রত্যেকে আশা করি মানে উপকৃত হয়েছো পুরো ক্লাসটা দেখে। তো যারা নতুন আছো, ক্লাসটা দেখেছো, তারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন এর পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসগুলো তোমরা দেখতে পেতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকে জানাও এরপরে কি কি ক্লাস আমি আপলোড করব বা তোমাদের জন্য নিয়ে আসবো। গ্রামার থেকে বেশি ক্লাস চাইছো নাকি টেক্সট বেসড কোশ্চেন তোমরা বেশি চাইছো, কোনটা বেশি চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাও। ওকে, সবাই পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।